আমি তো প্রথমবার দেখলাম, আমি তো একটু ভালোভাবে দেখতে পারলাম না, চারিদিকে সবাই তো কথা বলছে, আমি তো সাইড দিয়ে দেখলাম, আর একটু ভালো করে দেখতে হবে। অর্ণ বলে যে তুমি কি করবে ডেসডেমোনা, তো আমার খুবই ভয় লেগেছিল। একটা কঠিন চরিত্র এবং তার সাথে গান গায়, নাচ করে, জীবনানন্দ দাশের কবিতা ওড়াচ্ছে, সব মিলিয়ে একটা খুবই একটা প্রাণবন্ত চরিত্র। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। এই নাটকটা ওরা 7-8 বছর ধরে প্লে করছে। ওরা 48টা শো করেছে এখনো পর্যন্ত অথইয়ের, এবং খুবই জনপ্রিয় একটি নাটক এবং সফল একটি নাটক। মানে আমি দুবার দেখেছি, একবার বেহালা শরৎ সদনে আর একবার জ্ঞানমঞ্চে, আমি দুবারই দেখেছি। হাউসফুল ছিল এবং পারলে দর্শক প্রায় মানে মাটিতে বসে আর কি এই নাটকটা দেখে, এরকম একটা এক্সপিরিয়েন্স। তো আমি নটধার সাথে 2018 সাল থেকে মহাভারতের তো 13টা পর্ব, তার মধ্যে একটি পর্ব উদ্যোগ পর্ব নিয়ে একটা নাটক হয় নটধার। 13টা পর্বের মধ্যে উদ্যোগ পর্ব নিয়ে আমরা একটা নাটক করি, তো আমি সেখানে দ্রৌপদী করি। তো লকডাউনের সময় যে তূর্ণাদীপ অভিনয় করতেন ডেসডেমোনার চরিত্রে, দিয়ামনার চরিত্রে, তো তিনি করবেন না বারণ করেন, কারণ তিনি মা হয়েছিলেন এবং করোনার সময় যা হয়েছিল আমাদের, ওটাতে একটা ট্রমা সবার। তো তখন আমাকে অর্ণ বলে যে তুমি কি করবে ডেসডেমোনা, তো আমার খুবই ভয় লেগেছিল। একটা কঠিন চরিত্র এবং তার সাথে গান গায়, নাচ করে, জীবনানন্দ দাশের কবিতা ওড়াচ্ছে, সব মিলিয়ে একটা খুবই একটা প্রাণবন্ত চরিত্র। এবং সে আস্তে আস্তে যারা ওথালো নাটকটি আমরা করেছি বা সিনেমাতেও দেখেছি, এর আগে সিনেমা হয়েছে ওথালো নিয়ে, তো সেই তাদের জানে যে ডেসডেমোনার আস্তে আস্তে কী পরিণতি হয়। তো এটা পুরোটা একটা খুব মানসিক একটা জার্নির মধ্যে দিয়ে পুরো নাটকটা শেষ হয়, একটা খুবই টার্ময়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে। তো এরকম একটা কঠিন চরিত্র আমি কি করে করবো আমি জানতাম না, তো আমি প্রথমে অন্যকে না করে দিই যে না না প্লিজ। আর এতটা জনপ্রিয় ছিল, আমাকে তো দর্শকের একটা অ্যাকসেপ্ট করারও ব্যাপার থাকবে, কারণ অতগুলো শো হয়ে গেছে, বুঝতে পারছো। তো আমি অর্ণকে বারণই করে দিয়েছিলাম আমি নাটকটা করবো না, এতগুলো শো তোমরা করে ফেলেছো, কিন্তু অর্ণ না তুমি পারবে, তুমি দেখো তুমি পারবে। তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা চরিত্র, একটা তো অ্যাক্টরের লোভও হয় না, একটা ভালো চরিত্র পেলে পরে কার না ভালো লাগে। একটু ভয়ও করছিল, কিন্তু আমি 5-6টা রিহার্সাল দিই, আমাকে দলের সবাই হেল্প করে। রিহার্সাল দিয়ে প্রথম আমি একাডেমিতে শো হয় আমাদের, এবং আমি দেখলাম দর্শক আমাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছে, আমি যা খবর পেলাম আর কি। তো এইভাবে আমার 6-7টা শো হলো, 6টা শো হলো। তারপরে একদিন ওরা ঠিক করলো, তখন আমরা আরেকটা নাটক করছি ঘরে বাইরে, অর্পিতাদির ডিরেকশনে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে নিয়ে আমি করি বিমলা, আর অর্ণ আর অনির্বাণ করে নিখিলেশ আর সন্দীপ। তো তখন আমরা রিহার্সাল করতে করতে অর্ণ আমাকে বললো যে শ্রীকান্তার কাছে, মানে অনির্বাণ বলেছে নাটকটা নিয়ে কাজ করার জন্য, কারণ করোনার সময় অর্ণ এই নাটকটার একটা স্ক্রিপ্ট লেখে। মানে নাটকের তো একটা স্ক্রিপ্ট ছিল যেটা আমরা মঞ্চস্থ করতাম, কিন্তু সেই নাটকটা 3 ঘন্টা 10 মিনিটে। তো 3 ঘন্টা 10 মিনিটের তো অতটা বড় নাটক, মানে সিনেমা তো কে দেখবে, তো ওটার জন্য একটু ছোটো করতে হবে। তো সেটাও বসে বসে লকডাউনের সময় নাটকের স্ক্রিপ্টটা লেখে, তো সেটা শ্রীকান্তাকে শোনানো হয়। শ্রীকান্তা মোস্ট প্রবাবলি 22শে এপ্রিল আমাদের রবীন্দ্র সদনে ওটা লাস্ট শো হয়েছিল, তো সেটা শ্রীকান্তা দেখতে আসে। এবং খুবই আর কি, মানে শ্রীকান্ত আই থিঙ্ক তার আগে কোনোদিন নাটক দেখেননি, মানে আমাদের SBF এর যে কর্ণধার শ্রীকান্ত মহতা, তিনি দেখেন এবং মানে অনেকক্ষণ আমার মনে আছে রবীন্দ্র সদনের মেকআপ রুমে এসে বসেছিলেন যে এইটা কি করে সিনেমা হবে, মানে এইরকম একটা নাটক কিভাবে সিনেমা এক্সিকিউট করবে কিভাবে। তারপর উনি সিনেমা করার পারমিশন দেন, তারপর তো জিও SBF মিলে এই সিনেমাটা হয়। এটা হচ্ছে মানে একটা ছোট করে জার্নির কথা বললাম। আমি তো প্রথমবার দেখলাম, আমি তো একটু ভালোভাবে দেখতে পারলাম না, চারিদিকে সবাই তো কথা বলছে, আমি তো সাইড দিয়ে দেখলাম, আর একটু ভালো করে দেখতে হবে। লক্ষ্মী সবারই ভালো লাগে, কিন্তু আমি তো সেই অর্থে লক্ষ্মী লাভটা কিভাবে হয় অতটা বুঝতে পারি না। এখনও এত বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু মানে প্রডিউসারের ঘরে লক্ষ্মী লাভ হলে পরে অবশ্যই ভালো লাগবে, কারণ তাহলে তিনি আরেকটা ছবি করার মানে কি বলবো সাহস দেখাবেন আরেকটা ভালো ছবি করার। তো সেই জন্য অবশ্যই লক্ষ্মী লাভ হোক। এবং দেখো একটা কাজ করতে যখন যাচ্ছি তখন তো মাথার মধ্যে যে ভালো হোক, সব কিছু সবার ভালো লাগুক এটাই চাইবো, মানে আলাদা করে খারাপ আমার নিজের ছবি তো মানে কারোর ছবি চাইবো না খারাপ হোক, আর তার মধ্যে তো নিজের ছবি, বন্ধুদের ছবি, তো অবশ্যই চাইবো ভালো হোক, দর্শক এসে হলে ছবিটা দেখুক, তারপরে তো
দেখো মানে তাদের ভালো লাগলো কি লাগলো না, আমরা যতই চেঁচিয়ে যতই প্রমোশন করি না কেন, দারুণ আমরা ছবি বানিয়েছি, আসলে তো আমাদের বানানোটা শেষ হয়ে গেছে, এবার দর্শক ফাইনাল বলবে যে তাদের কেমন লাগবে, তারপর সে আরেকজনকে বলবে। লাস্ট ধরো অনেকগুলো ছবি তো ধরো 12 ফেল, এই লাপাতা লেডিস, যেগুলো তোমার খুব কমার্শিয়াল ওই রকম, মানে আমি জানি না কমার্শিয়াল ছবির এখন সংজ্ঞাটা কি, এটা আস্তে আস্তে পাল্টেও যাচ্ছে, কমার্শিয়াল ছবিটা কি। তো এবার তুমি যদি বলো কমার্শিয়াল ছবির এলিমেন্টস, তোমার মারপিট, তোমার গান, তোমার নাচ, সেগুলো তো সবই রয়েছে আমাদের ছবিতে, সব কিছুরই পরিপূর্ণ, তারপরে দর্শকের ছবিটা ভালো লাগবে, এটুকুই চাই।